বাংলাদেশে সামনে যে ২০২৬ সালের নির্বাচন আসছে সেখানে ইসলামপন্থী দলগুলোর জেতার সম্ভাবনা আসলে কতটুকু আজ আমরা ঠিক এই বিষয়টাই একটু ভেঙে আলোচনা করব দেখব তাদের সামনে কি জটিল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে বাংলাদেশের মানুষ আসলে কিভাবে ভোট দেয়। এরপর দেখব ইসলামপন্থী দলগুলোর মূল চ্যালেঞ্জটা কোথায়। তারপর ক্ষমতার রাজনীতির যে বাস্তবতা সেটাও একটু খতিয়ে দেখা হবে। আর সবশেষে এই পুরো পরিস্থিতিটা নতুন রাজনীতির জন্য কোনো সুযোগ তৈরি করছে কিনা সেটাও আমরা দেখব। তাহলে চলুন প্রথম ধাপটা দিয়ে শুরু করি। একজন সাধারণ বাংলাদেশি ভোটার যখন ভোট দিতে যান তখন তার মাথায় ঠিক কি বিষয় কাজ করে? দেখুন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৯০% মুসলিম। তো এটা ভাবাটা খুব স্বাভাবিক যে ইসলামপন্থী দলগুলোর জন্য জেতাটা তো খুব সহজ হওয়ার কথা, তাই না? কিন্তু মাঠের বাস্তবতা কিন্তু তার থেকে অনেক বেশি জটিল। তাহলে প্রশ্নটা হলো কেন ইসলামপন্থী দলগুলোর জন্য নির্বাচনে জেতাটা এত কঠিন হয়ে দাঁড়ায়? আসলে এই বিশ্লেষণ বলছে যে ভোটাররা শুধু ধর্মীয় পরিচয় দেখে ভোট দেন না, এর চেয়েও অনেক বেশি বাস্তবসম্মত কিছু বিষয় তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। আর এখানেই একটা দারুণ ব্যাপার আছে যা আমাদের প্রচলিত ধারণাকে একেবারে উল্টে দেয়। বলা হচ্ছে ভোটারদের কাছে একটা দলের আদর্শ কিন্তু সব শেষে আসে। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা জিনিস হলো: ১, প্রার্থীকে এলাকার মানুষ চেনে কিনা; ২, ওই প্রার্থীর কোনো কাজ করিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা; আর এই দুটো বিষয় পার হওয়ার পর ৩ নম্বরে গিয়ে আসে আদর্শের প্রশ্নটা। তাহলে ইসলামপন্থী দলগুলোর মূল চ্যালেঞ্জটা ঠিক কোথায়? মজার ব্যাপার হলো, এই চ্যালেঞ্জটা শুধু বাইরের না, এটা শুরু হয় দলগুলোর ভেতর থেকেই। এখানে দুটো রাজনীতির ধরনের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য দেখানো হয়েছে। একদিকে আছে আদর্শ কেন্দ্রিক রাজনীতি, যা ইসলামপন্থী দলগুলো এখন করছে, আর অন্যদিকে আছে জনগণ কেন্দ্রিক রাজনীতি। বাংলাদেশে নির্বাচনে জিততে হলে আসলে দ্বিতীয়টা দরকার। মানে সাধারণ মানুষের প্রতিদিনকার সমস্যা নিয়ে তাদের পাশে থাকতে হবে, সেই সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে। যেমন ইমরুল হাসানের এই কথাটা দেখুন, বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন, শুধু মুখে ভালো ভালো কথা বললেই হবে না, বা শুধু নিজেদের নৈতিকভাবে সৎ দাবি করলেই চলবে না। আপনাকে দেখাতে হবে যে দেশের বিচার ব্যবস্থা বা অর্থনীতির জন্য আপনার কাছে বর্তমান ব্যবস্থার চেয়ে ভালো কোনো বিকল্প মডেল আছে, এবং কেন সেটা ভালো ফল দেবে সেটাও পরিষ্কার করে বোঝাতে হবে। এখন আরেকটা জরুরি বিষয় হল সহানুভূতি। এটা ঠিক যে ২০২৪ সালের নির্বাচনের পর নানা কারণে ইসলামপন্থী দলগুলোর প্রতি অনেকের একটা সফট কর্নার বা সহানুভূতি তৈরি হয়েছে। কিন্তু এই সহানুভূতি থাকলেই যে সেটা ভোটে পরিণত হবে তা কিন্তু নয়। এই সহানুভূতিকে কাজে লাগিয়ে একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে হবে যা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। না হলে এটা শুধু সহানুভূতি থেকে যাবে, ভোটে রূপ নেবে না। এতক্ষণ তো আমরা ভোটার আর দলের ভেতরের কথা বললাম। এবার চলুন বাংলাদেশের রাজনীতির যে আসল বাস্তবতা, ব্যালট বাক্সের বাইরের যে জগৎ, সেদিকে একটু তাকাই। কারণ এখানকার নিয়মকানুন কিন্তু একেবারেই আলাদা। আর এই বাস্তবতার প্রথম কথাই হল মাসল পাওয়ার বা পেশি শক্তি। এটা মোটামুটি সবাই জানে যে রাজনীতিতে টিকতে হলে বা কার্যকর হতে হলে একটা দলের স্থানীয় পর্যায়ে প্রভাব আর শক্তিশালী লোকজন থাকাটা জরুরি। আর এই মাসল পাওয়ার সরাসরি জড়িত ব্ল্যাক ইকোনমি বা কালো অর্থনীতির সাথে। চাঁদাবাজি আর বিভিন্ন অবৈধ উৎস থেকে আসা টাকা প্রায় রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এই টাকা দিয়েই রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখা হয়। এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে তা এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে। দেখুন, রাজনৈতিক দলগুলোর দরকার স্থানীয় নিয়ন্ত্রণ। সেই নিয়ন্ত্রণের জন্য তারা নির্ভর করে এলাকার প্রভাবশালী বা শক্তিশালী ব্যক্তিদের ওপর। এই প্রভাবশালীরা আবার চাঁদাবাজির মতো অবৈধ কাজ করে টাকা তোলে, আর আইন প্রয়োগকারী সংস্থার একাংশ অনেক সময় এই চক্রের সাথে জড়িয়ে পড়ে। ফলে এটা এমন একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে যেখানে বাইরে থেকে কোনো নতুন দলের, বিশেষ করে যারা আদর্শের রাজনীতি করতে চায়, তাদের পক্ষে ঢোকাটা প্রায় অসম্ভব। তো এই যে এত জটিল একটা পরিস্থিতি, এটাই কিন্তু বাংলাদেশে একটা খুব ইন্টারেস্টিং রাজনৈতিক মুহূর্ত তৈরি করেছে। ব্যাপারটা হলো, দেশের ভোটারদের একটা বিরাট অংশ, বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের বয়স ৩৫-এর নিচে, তারা এই পুরনো ধাঁচের রাজনীতি দেখতে দেখতে ক্লান্ত। তারা এখন নতুন কিছু খুঁজছে। আর এর ফলেই তৈরি হয়েছে একটা রাজনৈতিক শূন্যতা বা পলিটিক্যাল ভ্যাকিউম। মানে মানুষ একদিকে পেশি শক্তি আর দুর্নীতির রাজনীতিকে প্রত্যাখ্যান করছে, কিন্তু তাদের সামনে এখনও বিশ্বাসযোগ্য কোনো নতুন বিকল্পও এসে দাঁড়ায়নি। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হল, বাংলাদেশের রাজনীতির মাঠ এখন অনেকটাই ফাঁকা। পরিবর্তনের জন্য মানুষের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল,
এই শূন্যস্থানটা পূরণ করবে কে? আগামী দিনের রাজনীতি সম্ভবত ইতিহাস বা আদর্শ দিয়ে নির্ধারিত হবে না, বরং যে বা যারা এই শূন্যস্থানে দাঁড়িয়ে মানুষের সামনে একটা বিশ্বাসযোগ্য ভবিষ্যৎ তুলে ধরতে পারবে, তারাই হয়তো সফল হবে।